আগামী নির্বাচনে পোস্টার ব্যালটে প্রয়োজনীয়তা অটুট থাকবে বললেন ফয়েজ আহমেদ। অন্যদিকে স্ত্রীসহ সাবেক মন্ত্রী রুহুল হকের ২৯ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ। এদিকে বাসাবাড়িতে আর গ্যাস দেওয়া হবে না বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। ব্যারিস্টার আহসান হাবীবের জামিনের পর নতুন মামলায় গ্রেপ্তারের আবেদন। এবার জানিয়ে দেব শুক্রবারের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ আলী রিয়াজ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বুধবার রাজনীতির আগারগাঁওয়ে ডাক অধিদপ্তর প্রাঙ্গণে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিশেষ সহকারী বলেন, বাংলাদেশ ডাক দেশের অন্যতম প্রাচীন ও জনগণের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত একটি প্রতিষ্ঠান। বর্তমানে ৯,৮৪৮টি ডাকঘরের মাধ্যমে সারা দেশে প্রায় ৪০,০০০ কর্মকর্তা কর্মচারী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছেন। ডাকঘরগুলো থেকে বর্তমানে প্রায় ২০ ধরনের সেবা, চিঠিপত্র, পার্সেল, সঞ্চয়, মানি অর্ডার, জীবন বীমা, ইলেকট্রনিক মানি ট্রান্সফার, ইএমটিএস ইত্যাদি প্রদানের পাশাপাশি ই-কমার্স ও ডিজিটাল আর্থিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের ডাক এখন কেবলমাত্র বিনিময়ের মাধ্যমে নয়, বরং ডিজিটাল যুগের এক আধুনিক ও নির্ভরযোগ্য সেবাদানকারী প্রতিষ্ঠান। ডাকযোগে ভূমি, পাসপোর্ট, স্মার্ট জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের সেবা এবং নাগরিকের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে এমন তিনি জানান। আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে প্রবাসী বাংলাদেশের জন্য প্রথমবারের মতো নিরাপত্তা পোস্টাল ব্যালট সেবা চালুর ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিশেষ সহকারী বলেন, এটি বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করার এবং ঐতিহাসিক পদক্ষেপ। মূলত ৩টি ইনভেলাপের মাধ্যমে প্রবাসীদের ভোটদান সম্পূর্ণ করা হবে, ফলে প্রবাসীদের ভোট প্রদান নিরাপত্তা হবে এবং গোপনীয়তা অটুট থাকবে। ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, ডাক বিভাগের ই-কমার্স সেবা সম্প্রসারণ ও দ্রুত ডেলিভারি ব্যবস্থা শক্তিশালী করা, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও অটোমেশন সংযোজনের মাধ্যমে সেবার মনোনয়ন এবং স্টলট লজিস্টিক ট্র্যাকিং প্ল্যাটফর্ম সিএলটিপি চালু করে অন্তর্বর্তী ও আন্তর্জাতিক লজিস্টিক খাত ডিজিটাল রূপান্তরের এগিয়ে নেওয়া আগামী দিনের লক্ষ্য। তিনি আরও জানান, নাগরিকের ঠিকানার ডিজিটাল রূপান্তরের সরকারি বেসরকারি যৌথ অংশদায়িত্বে জিও ফেসিং করার পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষার পাইলট প্রকল্প নেওয়া হচ্ছে। একই সঙ্গে স্টলট লজিস্টিক ট্রাফিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই ই-কমার্সের জালিয়াতি রোধ করা হবে। আগামী মাস নাগাদ এই প্রকল্পটি চালু হবে। এআই ও অটোমেশন সংযোগ করে ডাক সেবার গতি ও মান বাড়ানো হবে। এছাড়া ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির পথ সুগম হবে। নিকটস্থল ডাকঘরে সেবা গ্রহণ করতে এবং আধুনিক ডাক বিভাগের উন্নয়ন অভিযাত্রায় অংশ নিতে তিনি জনগণকে আহ্বান জানান। সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুল নায়েজ খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শিশু হায়দার চৌধুরী, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস.এম. শাহাবুদ্দিন সহ মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ.ফ.ম. রুহুল হক, তার স্ত্রী ইলা হক ও ছেলে জিয়াউল হকের ২৯ কোটি টাকার ব্যাংক হিসাব বরাদ্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ১০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ এ নির্দেশনা জানান। দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশনা দিয়েছে। দুদকের সরাসরি পরিচালিত জনসংযোগ তানজির আহমেদ ও তথ্য নিশ্চিত করেন। এর আগে দুদকের সহকারী পরিচালক এস.এম. রাশেদুল হাসান সাবেক মন্ত্রী রুহুল হক ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরোধ করার আবেদন করেন। আবেদন অনুযায়ী রুহুল হকের ৩৯টি ব্যাংক হিসাবে থাকা ১৬,৭৭,৬১,০৮০ টাকা ৫৫ পয়সা, ইলা হকের ২টি ব্যাংক হিসাবে থাকা ১৭,৩২,৭৭৮ টাকা ২১ পয়সা ও জিয়াউর হকের ১৫টি ব্যাংক হিসাবে থাকা ১,৯০,৩২,৯৬০ টাকা অবরোধের নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের আবেদনে বলা হয়েছে, রুহুল হক ক্ষমতায় অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ করেছেন। আরও অভিযোগ রয়েছে, তারা তাদের ব্যাংক হিসাব থেকে শত শত কোটি
কোটি টাকা লেনদেন করেছেন এবং অর্থ পাচার করেছেন। এসব অভিযোগ তদন্ত করছে দুদক। তদন্তকালে জানা গেছে তারা তাদের ব্যাংক হিসাবে থাকা বিপুল পরিমাণ অর্থ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করেছেন। অভিযোগ তদন্তের স্বার্থে তাদের অস্থাবর সম্পদ অবরোধ করা প্রয়োজন। উল্লেখ্য, গত বছরের ৩ অক্টোবর বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তাদের এবং ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল করিম খান বলেছেন, শিল্প কারখানা বাদে এখন আর নতুন করে পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে গ্যাস দেওয়া হবে না। বুধবার ৮ অক্টোবর দুপুরে ব্রহ্মণবাড়িয়া সরাইল বিশ্ব রোড মোড়ে ঢাকা সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্ন তরবারি নিয়ে কথা বলেন উপদেষ্টা ফজল করিম খান। বলেন, আমাদের নিজস্ব গ্যাস কমে গেছে। এখন আমরা ৬০ থেকে ৬৫ টাকা করে গ্যাস আমদানি করি। সুতরাং এই টাকা নিয়ে কোনোভাবে গ্যাস দেওয়া সম্ভব না। আমাদের সিলিন্ডারে গ্যাস অভ্যস্ত হতে হবে। এ সময় জ্বালানি উপদেষ্টার সঙ্গে ব্রহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম ও পুলিশ সুপার হতে শামুল হক সহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন। গুলশানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসভাপতি ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া। এ মামলায় জামিন আদেশ হওয়ার পর তাকে গুলশান থানার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন পুলিশ। বুধবার আদালতে প্রসিকিউটর বিভাগের এসআই মোতাহের হোসেন বলেন, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের আদালত থেকে আহসান হাবিব ভূঁইয়া জামিন পান। তার আইনজীবী ওমর ফারুক জামিননামা দাখিল করে। তবে বিকালে বনানী থানার সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় এই আসামিকে গ্রেপ্তারে দেখানোর আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা এসআই কামাল হোসেন। ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান আসামির উপস্থিতিতে আগামী সোমবার শুনানির দিন ঠিক ধার্য করেছেন। শনিবার ভোর ৬টার দিকে গুলশানের ১১৮ নম্বর রোডের এক বাসা থেকে গ্রেপ্তারের পর অন্যদিকে আহসান হাবিবকে কারাগারে পাঠানো হয়। পরের দিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। দুদিন পরে তার জামিন মঞ্জুর হয়। তবে অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন থাকায় আহসান হাবিব কারামুক্ত হতে পারেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন। গুলশান থানার মামলায় বিরত অনুযায়ী গত ১২ সেপ্টেম্বর দুপুরে গুলশানের ফজলে রাব্বি পার্কের পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বন্যার হাতে উস্কানিমূলক স্লোগান দেন। এ সময় তারা গাড়ির ভাঙচুরের চেষ্টা করে জানানো মতে নিবিড় সঞ্চয় করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে পালানোর চেষ্টাকালে ৫ জনকে গ্রেপ্তার এবং তাদের মোবাইল ফোন জব্দ করা হয়। এসব ফোনে ব্যবহৃত মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপে আসামিরা রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে নিজেরাও গঠিত হওয়ার জন্য বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন বলে পুলিশ দেখতে পেয়েছেন। গত ১৩ সেপ্টেম্বর সন্ত্রাস বিরোধী আইনে গুলশান থানার এসআই মাহবুবুর হোসাইন বাদী হয়ে এ মামলা করেন। এদিকে গত ২০ অক্টোবর সন্ধ্যা ৬:৩০টার দিকে বনানীর ১১ নং ও ৬ নং সংযোগস্থলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী লাঠি ছোটা নিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা শাসনকর্তা করার চেষ্টা করছিল। এ ঘটনা পুলিশ সন্ত্রাস বিরোধী আইন বনানী থানায় মামলা করে। জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ শুক্রবারের মধ্যে সরকারকে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ কমিশনের আলোচনায় সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। আলী রিয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের বিষয়ে সবাই একমত হয়েছে। ফলে এখনকার পরিস্থিতিটা হচ্ছে গণভোটের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে আর কি পদক্ষেপ নিতে পারি সেটা নিশ্চিত করে যে সকলে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, গত দিনের আলোচনায় যে অগ্রগতি হয়েছে, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা এক জায়গায় আসতে পেরেছি একটি ধাপ হিসেবে। মনে করি আজকের আলোচনার মধ্যে বাকি যে অংশগুলো আছে সেগুলো আমরা নিষ্পত্তি করতে পারবো। গোটা দেশ অপেক্ষায় করছে। আমরা সকলে মিলে এমন এক ঐক্যমতের জায়গায় পৌঁছাতে পারবো যাতে করে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে পথরেখাটা নির্ধারিত হয়। আলী রিয়াজ বলেন, বৈঠকে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট কোনো প্রস্তাব যদি আসে, কমিশন সরকারকে সেটাই উপস্থাপন করবে। কমিশন চাইবে যে সেটাই বাস্তবায়িত হোক। সকলের প্রচেষ্টায় অনেক দূর অগ্রগতি হয়েছে। গণভোটের ক্ষেত্রে আমরা সকলেই একমত আসতে পেরেছি। তিনি বলেন, আজকের আলোচনায় আমরা যদি চূড়ান্ত জায়গায় পৌঁছে ক্ষেত্রে বাস্তবায়নের প্রক্রিয়া গণভোটের জায়গায় যেতে হলে যে আইন প্রক্রিয়া লাগবে যাতে করে আমরা সেখানে পৌঁছাতে পারি, গণভোটটা অনুষ্ঠিত হতে পারে এবং কি বিষয়ে গণভোট অনুষ্ঠিত হতে পারে সেটার কথা ধারণা এসেছে। গণভোটে অনুষ্ঠিত
অনুষ্ঠানের একটি সময়সীমা যদি রাজনৈতিক দলগুলো ঠিক করতে পারে, কমিশন কাজ তাতে সহজ হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা আশা করি আজকে এই জায়গায় আমরা চূড়ান্ত করতে পারবো, কিন্তু যদি প্রয়োজন হয় আরো একদিন, বড় জোর 2 দিন এর জন্য ব্যয় করতে পারবো, কিন্তু 10 তারিখের মধ্যে আমরা এই সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চাই। আমরা আশা করছি সেটা দিতে পারবো। আমরা চাই আগামী 15 থেকে 16 অক্টোবরের মধ্যে যাতে আনুষ্ঠানিকভাবে এই জাতীয় সনদে স্বাক্ষরকে একটি অনুষ্ঠান করতে পারি, সেটা আমাদের লক্ষ্য। সেই সহযোগিতা করবেন, যোগ করবেন তিনি।